আজকে আমরা তড়িৎ চুম্বকের পার্ট 6 এর ক্লাস করব। এই ক্লাসে আমরা তড়িৎবাহী বৃত্তাকার লুপ সম্পর্কে জানব। আগের ক্লাসে আমরা বৃত্তাকার লুপের অক্ষের ওপর চুম্বক ক্ষেত্র বের করেছিলাম। কেমন ছিল দেখো, এরকম ছিল। এই একটি বৃত্তাকার লুপ যার ব্যাসার্ধ আমরা ধরে নিয়েছিলাম কত, এ, আর অক্ষের ওপর আর দূরে এম বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করেছিলাম। কত বের করেছিলাম? চুম্বক ক্ষেত্রের মান এসেছিল বি সমান μ0/4 2 পাই আই স্কোয়ার বাই স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। অক্ষের ওপর কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করেছিলাম লাস্ট ক্লাসে, পার্ট 5 এর ক্লাসে। আজকে আমরা বৃত্তাকার লুপের বলেছিলাম আগের ক্লাসে যে বৃত্তাকার লুপের আরও কয়েকটি বিশেষ ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। তার মধ্যে একটি ক্ষেত্রে হলো কেন্দ্রে উৎপন্ন চুম্বক ক্ষেত্র কত। দেখো, আমরা সেই ক্ষেত্রগুলোই করব আজকে। প্রথম কেসটা কি? কেস 1 শিখছি বৃত্তাকার লুপের কেন্দ্রে চুম্বক ক্ষেত্র। কেন্দ্রে চুম্বক ক্ষেত্র বের করব। আমরা তো অক্ষের উপর বের করেছি, ওই রাশিমালা থেকেই কেন্দ্রে চলে আসবে। কিভাবে? দেখো, কেন্দ্রে হলে এম বিন্দুটা এখানে চলে আসা মানে কি, আরটা শূন্য হয়ে যাবে দূরত্বটা। ফলে কেন্দ্রে চুম্বক ক্ষেত্র বের করার জন্য আর এর মান শূন্য বসালে এই সূত্রে হয়ে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করো যে আমরা অক্ষের ওপরে এম বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করে ফেলেছি। এখন এমটা যখন কেন্দ্রে চলে যাচ্ছে, ফলে এই আরটা থাকছে না, আর দূরত্বের মান কত হয়ে যাচ্ছে? আর দূরত্বের মান শূন্য হয়ে যাচ্ছে। তাই আমি এই সমীকরণে যদি আর এর মান শূন্য বসাই, চুম্বক ক্ষেত্রটা কোথায় চলে আসবে? কেন্দ্রে। তাই আমি আর শূন্য বসাচ্ছি। দেখো, আর শূন্য বসালে বি এর মান কত আসছে? বি সমান আসছে μ0/4 পাই 2 পাই আই, পাইটা বারবার আই হয়েছে, পাই আই স্কোয়ার, আর এটা কত? আর এর মান শূন্য, আর এর মান শূন্য বসালে এটা স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ফলে বি এর মান কত এলো? μ0/4 পাই 2 পাই আই স্কোয়ার বাই এ কিউব। অর্থাৎ বি এর মান কত আসে? দেখো, μ0/4 পাই 2 আই পাই বাই এ, বা এটাকে এইভাবে সুন্দর করে লেখা আছে, বি এর মান μ0/4 পাই 2 পাই আই বাই এ, একই জিনিস। এই হলো বৃত্তাকার লুপের কেন্দ্রে উৎপন্ন চুম্বক ক্ষেত্র। এটাকে এরকমভাবে কাটাকাটি করা যায়, উচিত করবো না, আমরা বারবার বলেছি। তো যদি লিখি, অনেক ক্ষেত্রে দেবে তোমরা এরকম লেখা পাবে, 2 পাই কেটে দিলে μ0/2 আই বাই এ। এই হলো বৃত্তাকার লুপের কেন্দ্রে উৎপন্ন চুম্বক ক্ষেত্র। বোঝা গেল? এখন উৎপন্ন চুম্বক ক্ষেত্রের লুপের কেন্দ্রে যে চুম্বক ক্ষেত্র আছে তার অভিমুখটা জানতে হবে। অক্ষের ওপর তো বলেছি মুষ্টিবদ্ধ নিয়ম অনুসারে আমরা নির্ণয় করতে পারি, শিখে ফেলেছি। কেন্দ্রে যে চুম্বক ক্ষেত্র হবে সেটা কিভাবে নির্ণয় করব, আর এটাও শিখেছিলাম চুম্বক ক্ষেত্রের অভিমুখটা নির্ভর করে লুপের মধ্যে দিয়ে প্রবাহ কোন দিকে যাচ্ছে, ঘড়ির কাঁটার দিকে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে। দেখো, ধরো বৃত্তাকার লুপটি এরকম আছে, এই একটি বৃত্তাকার লুপ, দুটো লুপ নেই পাশাপাশি, এই একটা লুপ। এই লুপের মধ্যে দিয়ে প্রবাহটা এদিকে যাচ্ছে, এদিকে মানে এটা কি হলো? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর এদিকে মানে ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকেই যাচ্ছে। এই জায়গাটা চুম্বক ক্ষেত্র বের করেছিলাম, বা এই জায়গাটা চুম্বক ক্ষেত্র বের করেছিলাম। এই যে মানটা হয়, আইটা হচ্ছে প্রবাহ মাত্রা, এটা লুপের মধ্যে দিয়ে লুপের ব্যাসার্ধ। এখন দেখো, এখানে চুম্বক ক্ষেত্রের অভিমুখ কি করে নির্ণয় করব? চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্ণয় করার জন্য আমরা সেই ডান হাতের মুষ্টিবদ্ধ নিয়ম প্রয়োগ করব। কিভাবে? দেখো, প্রবাহ যেদিকে যাচ্ছে, এখানে এই কেন্দ্রে যে বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করেছি সেদিকে মুঠো মেরে ধরবো। এইভাবে ধরতে পারি মুঠো মেরে, অথবা এইভাবে ধরতে পারি। কিভাবে ধরবো? কারেন্ট যেদিকে যাচ্ছে, বৃদ্ধাঙ্গুলি বাদে ডান হাতের বাকি আঙ্গুলগুলো যেন সেদিকেই নির্দেশ করে, ঘোরে। ফলে আমাকে কারেন্ট এদিকে যাচ্ছে, তাই আমি এরকমভাবে মুঠো মেরে ধরবো। ধরলে বুড়ো আঙ্গুলটা কোন দিকে দেখাচ্ছে? ওপরের দিকে। এদিকে হবে চুম্বক ক্ষেত্রের অভিমুখ। আর এক্ষেত্রে দেখো, মুঠো মেরে ধরতে গেলে এইভাবে, ফলে চুম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে? নিচের দিকে। ওই ডান হাতের মুষ্টিবদ্ধ নিয়ম থেকে এটা আমরা নির্ণয় করতে পারি। তাহলে বৃত্তাকার লুপের কেন্দ্রে চুম্বক ক্ষেত্রে চলে এলো, এই একটা কেস। আরো একটি কেস দেয় যে
লুপটি যদি একাধিক পাক সংখ্যা যুক্ত হতো, মানে আমি বলেছিলাম আগের ক্লাসে, দেখো এরকম একটা তার ছিল, সেটাকে পেঁচিয়ে একটা বৃত্তাকার লুপ করেছি, ধরে নিয়েছিলাম যার পাক সংখ্যা একটি আছে, কিন্তু ওই তারটাকে পেঁচিয়ে এরকম অনেকগুলো ক্ষুদ্র পাক সংখ্যা যুক্ত লুপ তৈরি করা যায়, অনেকগুলি পাক সংখ্যা যুক্ত ক্ষুদ্র লুপ, তখন চুম্বক ক্ষেত্রের মান কত, ওই অক্ষের উপরই এই জায়গাটায় চুম্বক ক্ষেত্র কত হবে। মানে লুপটাকে এক পাকের না ধরে যদি অনেকগুলি পাক সংখ্যা যুক্ত হতো, সেক্ষেত্রে চুম্বক ক্ষেত্র কত হতো, সেটাই আমাদের কেস 2। চলো আমরা কেস 2 এ শিখি। দ্বিতীয় ক্ষেত্র কি, কেস 1 তো শিখে গেল। লিখি n পাক সংখ্যা যুক্ত লুপের ক্ষেত্রে, n পাক সংখ্যা যুক্ত লুপের ক্ষেত্রে কেমন হয়। যদি অক্ষের ওপর বের করতে বলে, অক্ষের ওপর চুম্বক ক্ষেত্র বের করতে বললে কেমন আসবে, অক্ষের ওপর বের করতে বললে আসবে, ওটাই আসবে বি এর মান μ0/4 2 পাই, এটা আই স্কোয়ার বাই কত ছিল, এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, সেটা না হবেই, কিন্তু এর সঙ্গে একটা এন গুণ হবে, একই রাশিমালাটা একই আছে, এনটা অতিরিক্ত গুণ আসবে, কারণ পাক সংখ্যা এন গুণের জন্য যত বেশি পাক থাকবে এখানে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান তত পরিবর্তিত হবে, বেশি হবে, যত গুণ পাক সংখ্যা হবে তত গুণ চুম্বক ক্ষেত্র হবে, ওই জন্য এন দিয়ে গুণ হয়ে যাবে। 2 পাই এটাকে এইভাবেও লেখা যায় μ0/4 2 পাই এন আই স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। বোঝা গেল? এটা হচ্ছে কোথায়, এটা অক্ষের ওপর এলো পাক সংখ্যা যখন এন। আর যদি বলতে কেন্দ্রে কথা হবে, কেন্দ্রে চুম্বক ক্ষেত্র, কেন্দ্রে আমরা বের করেছিলাম কত, দেখো কেন্দ্রে আমরা বের করেছিলাম বি এর মান কত, μ0/2 ইন্টু আই বাই এ, এই তো। ফলে এখানে কি হবে, μ0/2 এনআই বাই এ হয়ে যাবে। তফাৎটা নিশ্চয়ই বুঝতে পারলে, পাক সংখ্যা যেহেতু এন গুণ হয়ে যাচ্ছে, তাই চুম্বক ক্ষেত্রেও এন গুণ হয়ে যাবে, এই একটি কেস। তাহলে কেস 2 আমরা কি বুঝলাম, কেস 2 এ বুঝলাম যে পাক সংখ্যা যদি পরিবর্তিত হয় তখন কেমনভাবে নির্ণয় করব। এরপরে আমরা কি করব, এরপরে আমরা কেস 3 শিখব। কেস 3 কি আছে দেখো, কেস 3-তে বলছে যে এই লুপটি সম্পূর্ণ না হয়ে যদি অর্ধবৃত্তাকার লুপ হতো, মানে এমন হতো, ধরো এই তো বৃত্তাকার লুপ, বৃত্তাকার লুপের কেন্দ্রে তো এটা হয়, যদি লুপটার এই অর্ধেক অংশ থাকতো, মানে একটা তার পেঁচিয়ে এরকম অর্ধবৃত্তাকার লুপ করেছে যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এই ডট ডট লাইনে কিন্তু কোনো পরিবাহী নেই, তারটা পেঁচিয়ে অর্ধবৃত্ত করেছে, এই এম বিন্দুতে চুম্বক ক্ষেত্র কথা। তাহলে অর্ধবৃত্তাকার লুপের ক্ষেত্রে কি হবে দেখো, অর্ধবৃত্তাকার লুপের ক্ষেত্রে কত আসবে, বৃত্তাকার লুপের যদি এটা হয় তাহলে অর্ধবৃত্তাকার লুপের ক্ষেত্রে কত হবে, এটা ব্যাসার্ধটা ইয়ে, প্রবাহ মাত্রায় ওর অর্ধেক হবে, মানে আমি বলতে পারি বি এর মান আসবে 1/2 ইন্টু μ0/2 আই বাই এ। বোঝা গেল? বা এটাকে তুমি 1-2 গুণ করে বলতে পারো μ0/4 আই বাই এ, অর্ধবৃত্তাকার লুপের জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্র, মানে পুরো বৃত্তটা হলে যা হতো অর্ধেক জন্য, তাই অর্ধেকটা হবে। এবার দেখো কেস 4-এ কি শিখবো, কেস 4-এ বলছে লুপটি পুরোপুরি সম্পূর্ণ নয়, মানে এমন হয়ে আছে, দাঁড়াও আঁকি ছবিটা, কেমন দিয়েছে ঘটনাটা দিয়েছে, এইটা হচ্ছে বৃত্তাকার লুপ, তাই তো, দাঁড়াও একটা ছবিটা সুন্দর করে আঁকি। এই বৃত্তাকার লুপ, এর কেন্দ্রে চুম্বক ক্ষেত্র বের করেছিলাম, এমনকি অর্ধবৃত্তাকার হলে কেমন হয় সেটা বের করেছিলাম। এবার বললো যে লুপের না এইভাবে আছে, এইটুকুনি অংশ নেই, লুপটা এরকম আছে, এগুলো কিন্তু তার নয়, যেগুলো ডট ডট করে দিচ্ছি সেটা তার নয়, লুপের ব্যাসার্ধ ধরো ইয়ে দেওয়া আছে,
এটাই এগুলো তো সবই। যাই হোক, প্রবাহটা এখান থেকে শুরু হচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে তার নেই তো, আই কারেন্ট। বললো এই জায়গাটা চুম্বক ক্ষেত্র কত, কেন্দ্রে। কেস 3, এটা কেস কত 3 শিখেছি, এটা কেস 4। কেস 4-এ কি শিখছি, যে বৃত্তাকার লুপটি 3/4, দেখো 4 ভাগে 3 ভাগ আছে, তাই তো 3/4। তাহলে 3/4 হলে কত হবে, দেখো তখন বি এর মান হবে 3/4। পুরো বৃত্তটা হলে যা হতো, পুরো বৃত্ত হলে আমরা জানি তো কত হয়, μ0/2 × I/a, তার 3/4 অংশ হবে। এই হচ্ছে 3/4 অংশ থাকলে কেমন হবে, অর্ধেক হলে কেমন হবে, 1/4 অংশ হলে কেমন হবে, তোমাদের বুঝতে হবে। কিন্তু ধরো তুমি তো এটা বুঝতে পারলে যে এই যে বৃত্তাকার অংশটুকু নিয়ে আছে, বৃত্তচাপটা হয়ে আছে, সেটি বৃত্তাকার লুপের 3/4 অংশ। যদি না বুঝতে পারো ছবি দেখে যে কত অংশ, সেক্ষেত্রে কিভাবে নির্ণয় করব, মানে কেমন যেন এরকম দেওয়া আছে ছবিটা। আচ্ছা, এই ছবির তলায় আছে, বলছে একটি তার বাঁকিয়ে এরকম তৈরি করা হয়েছে, এরকম বৃত্তচাপ তৈরি করা আছে। এটি দেখো অর্ধবৃত্ত নয়, অর্ধবৃত্ত হলে তো দুটো প্রান্ত 90 ডিগ্রি কোণ করছে না, 180 ডিগ্রি। 1/4 অংশ না, 1/4 হলে 45 ডিগ্রি কোণ করতো। ধরছি যে এ কেন্দ্রের সঙ্গে থিটা কোণ তৈরি করে। এগুলো কিন্তু তার নয়, এগুলো ডট ডট লাইন, তার এইটুকুনি অংশে পরিবাহীটা এইটুকুনি। ওর জন্য কেন্দ্রে চুম্বক ক্ষেত্র বের করতে বলেছে বৃত্তচাপের জন্য, কেস 5। মানে আমরা বৃত্তচাপটা দেখে বুঝতে পারছি না, এগুলো দেখে যেমন বৃত্তের অর্ধবৃত্ত, এটা বৃত্তের 3/4 অংশ বুঝতে পারছিলাম, ওটা দেখে বুঝতে পারছি না বৃত্তের কত অংশ। কেস 5-এ, কেস 5-এ কি করছে, বৃত্তচাপের জন্য। জানো বৃত্তচাপের জন্য বের করতে হলে আমাদের আগে জানতে হবে বৃত্তচাপের প্রান্ত দুটি কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করছে, থিটা। তাহলে আমরা বলতে পারি যে বৃত্তচাপটি বৃত্তের কত অংশ, বৃত্তচাপটি বৃত্তের θ/2π অংশ। কেন, কারণ দুটো প্রান্ত যদি 360 ডিগ্রি কোণ করে সেটা পূর্ণবৃত্ত, 360 ডিগ্রি কোণ করলে পূর্ণবৃত্ত হয়, তাহলে থিটা কোণ করলে কত আসবে, θ/2π। তাই আমি বলছি এইটা বৃত্তের θ/2π অংশ। ফলে কি হবে, ফলে বি এর মান কত আসবে বলো তো, বৃত্তের যত অংশ তত গুণ হয়, এমনি যদি পূর্ণবৃত্ত হয় μ0/2 I/a হয়, এটা কত হবে তার θ/2π গুণ। বোঝা গেল, মানে একই রকম, শুধু ওটা জেনে নিতে হবে যে কত কোণ তৈরি করেছে, করলেই হয়ে যাবে। এর পরের ক্ষেত্রটা কেমন, এর পরের ক্ষেত্র আচ্ছা কেস 6, কেস 5 হয়ে গেছে, এবার কেস 6 শিখব। কেস 6-এ কি বলছে, 6, আচ্ছা রোমান চিহ্ন দিয়ে দিচ্ছে 6। কেস 6-এ কি বলছে না, দুটো লুপ। আচ্ছা আমি ছবিটা আঁকি, কেস 5টা মুছে দিই, এটা শুধু শুধু রেখে লাভ নেই। কেস 4টা এটাও বুঝতে পারলে, এটা খুব গুরুত্বপূর্ণ, এই যে I/a বের করাটা, মানে বৃত্তচাপের আকারে দেওয়া থাকলে এরকম দেওয়া আছে, এই একটি লুপ আর তার ভিতরে একটা লুপ আছে, এই লুপের মধ্যে দিয়ে প্রবাহ এদিকে যাচ্ছে, এই লুপের মধ্যে দিয়ে প্রবাহ এদিকে যাচ্ছে। এই লুপের ব্যাসার্ধ হচ্ছে ধরো A1, সমকেন্দ্রিক লুপ, আর এই লুপের ব্যাসার্ধ A2। বলছি কেন্দ্রে চুম্বক ক্ষেত্র বের করো, দুজনের কেন্দ্রে। কি করে বের করবো, খুবই সহজ বিষয়। এই ভিতরের লুপটার জন্য কেন্দ্রে চুম্বক ক্ষেত্র কত আসবে, ভিতরের লুপটার জন্য কেন্দ্রে চুম্বক ক্ষেত্র যদি B1 লিখি, μ0/2 I/a1, ধরো এর মধ্যে দিয়ে I1 যদি কারেন্ট যেত, তখন I1/a1 লিখতাম। ওই মুখটা কোন দিকে হতো, দেখো এদিকে প্রবাহ যাচ্ছে, মানে ভিতরের দিকে হতো, বোর্ডের তলের সঙ্গে লম্ব হবে ভিতরের দিকে। একই রকমভাবে বাইরের লুপটার জন্য, বড় লুপটার জন্য কেন্দ্রে চুম্বক ক্ষেত্র কত হতো, তুমি বড় লুপটার জন্য যখন বের করবে শুধু একটা লুপের কথা ভাবো না, যে A2 ব্যাসার্ধের একটা লুপ যার মধ্যে দিয়ে I2 প্রবাহ যাচ্ছে, কেন্দ্রে চুম্বক ক্ষেত্র কত হবে, μ0/2 I2/a। এটা কি হচ্ছে, ক্রস। কেন, ওই মুখ কোন দিকে হচ্ছিল, এইভাবে মুঠো মেরে ধরলে বুড়ো আঙুলটা ভিতরের দিকে নির্দেশ করছিল বোর্ডের তলে বা খাতার তলে লম্বভাবে ভিতরের দিকে, তাই ক্রস চিহ্ন বলেছিলাম, ক্রস চিহ্ন দিয়ে এরকম গোল দিতে হয়, ক্রস। ফলে মোট চুম্বক ক্ষেত্র কি হবে, এই দুটো যোগ করে দিতে হবে, অর্থাৎ μ0/2 কমন যাবে, I1/a1 প্লাস I2/a2,
অভিমুখটা কোন দিকে হবে? ক্রস। দুজনের অভিমুখ একই দিকে, যেদিকে লব্ধিটার অভিমুখও সেদিকে হবে। কেস 6। আরেকটা কেস কি, ধরো এরকম হতে পারে, কেস 7। ওইটাই দিল, শুধু কি দিল যেন গল্পটা একটু পাল্টে দিল। এই একটা লুপ, এর কেন্দ্র এটা, বলে এর ব্যাসার্ধ হচ্ছে A2, কারেন্ট যাচ্ছে I2। আর একটা লুপ দিয়েছে কত, ভিতরে একটা লুপ দিয়েছে যার ব্যাসার্ধ কত A1, কারেন্ট যাচ্ছে কত I1। আগেরটার সঙ্গে এটা তফাৎ কোথায়? ভালো করে ছবি দুটো দেখো, আগেরটায় দুটো একই দিকে প্রবাহ যাচ্ছিল, এখানে দুটো লুপের মধ্যে দিয়ে প্রবাহ দুদিকে যাচ্ছে। ফলে আমরা যদি ভিতরের জন্য চুম্বক ক্ষেত্র বের করি, ভিতরের লুপটার জন্য এই কেন্দ্রে বা এই এম বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত আসবে? μ0/2 I1/A1। অভিমুখটা কোন দিকে হবে? এইভাবে প্রবাহের অভিমুখে ধরে এই আঙুলটা বাইরের দিকে নির্দেশ করছে, মানে ডট হবে। আর ভিতরের লুপটার জন্য কত হচ্ছে? μ0/2 I2/A2। এটা কি হচ্ছে? ক্রস। কেন? এটা ভিতরের দিকে হচ্ছে, এই যে প্রবাহের দিকে, বারবার বলছি ডান হাতটা মুঠো মেরে ধরবো প্রবাহের দিকে, এই আঙুলগুলো যেন প্রবাহের দিক নির্দেশ করবে। বুড়ো আঙুলটা যেদিকে নির্দেশ করবে বা বৃদ্ধাঙ্গুলিটা যেদিকে থাকবে সেটাই চুম্বক ক্ষেত্রের দিক। এখন এদিকে ধরলে কেন্দ্রে ধরবো, যে বিন্দুতে চুম্বক ক্ষেত্র বের করছি সেখানে ধরবো, ধরলে বুড়ো আঙুলটা ভিতরের দিকে নির্দেশ করছে, তাই ক্রস হলো। ফলে এখানে মোট চুম্বক ক্ষেত্রে কী হবে দেখো? বিয়োগ হবে। কোনটা? B1 থেকে B2 না B2 থেকে B1? যেটা বড়, এটা তো বড় হবে, যেটা বড় হবে সেটা থেকে বিয়োগ করো, তাই B1 - B2 করে দিন। করলে কত আসছে? μ0/2 কমন যাচ্ছে, I1/A1 - I2/A2। এখন দেখো এই দুটোর মধ্যে যেটা বড় সেদিকে অভিমুখ হবে। আমি এখানে কোনটা বড় তো বুঝতে পারছি না, ফলে আমি অভিমুখটা এখন লিখতে পারলাম না। এই হলো ঘটনা। আরেকটা ঘটনা তোমাদের, আরেকটা কেস করতে পারো, সেটা কি? সেটা বলছে 8 নম্বর কেসটা কেমন? 8 নম্বর কেসে বলছে কেস 8, বলছে এরকম একটা পুরো লুপ, পুরো পরিবাহী, এখান থেকে একটা তার গেছে, এখান থেকে একটা তার গেছে, একটু বোঝো কি তফাৎটা। এখান থেকে I কারেন্ট যাচ্ছে, গিয়ে এখানে দুটো ভাগে ভাগ হয়েছে, এদিকে যাচ্ছে I/2, এদিকে যাচ্ছে I/2। আবার দুটো এই জায়গায় এক হয়ে I হচ্ছে কেন্দ্রীয় চুম্বক ক্ষেত্র। কি আসবে দেখো, এই পার্টটুকুনির জন্য আমি একটু আলাদা কালার দিয়ে আঁকি, বুঝতে পারবে। এইটুকুনির কথা ভাবো, এইটা আমি এই অংশটা নীল কালি দিই, কিন্তু একই তার দিয়ে তৈরি, বোঝার সুবিধার্থে আঁকলাম। দেখো ওপরের এই কালো অংশটার জন্য এম বিন্দুতে চুম্বক ক্ষেত্র কী হবে? অর্ধবৃত্তের জন্য যা হয়, মানে কত? B1 যদি লিখি μ0/2 ইন্টু হবে, তাই না? কারণ অর্ধেক হয়ে যাবে তো, μ0/2 I/A। ব্যাসার্ধটা ধরো এ, এরও ব্যাসার্ধ যায়, এরও ব্যাসার্ধ যায়। এর অভিমুখ কোন দিকে হবে দেখো? এই অর্ধবৃত্তের জন্য এরকমভাবে ধরলে ভিতরের দিকে হচ্ছে ক্রস। আর এইটার জন্য কি হচ্ছে? নীল অংশটার জন্য B2 যদি হয় 1/2 ইন্টু μ0/2 A ডট হচ্ছে, ফলে বিটা কত হচ্ছে? এই দুটো বিয়োগ করতে হবে, অভিমুখ পরস্পরের বিপরীত দিকে, ফলে কেন্দ্রের চুম্বক ক্ষেত্র শূন্য হচ্ছে। এখানে তড়িৎ প্রবাহটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, এটা ঘড়ির কাঁটার দিকে গেলে এটা দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে, একটাই পরিবাহী ছিল, তাই এটার জন্য চুম্বক ক্ষেত্রের ওই মান আর এটার জন্য চুম্বক ক্ষেত্রের মান সমান হলেও দিক বিপরীতে হওয়ার জন্য লব্ধি ভেক্টর 0 হচ্ছে। এই হলো আমাদের বৃত্তাকার লুপের জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্রের বিভিন্ন ঘটনা, বিভিন্ন কেস। এবার কিছু গাণিতিক সমস্যা করতে হবে, করলে আমরা বৃত্তাকার লুপের জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্র বুঝতে পারবো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো, পরের ক্লাসে দেখা হচ্ছে।